আসসালামু আলাইকুম। খুব রিসেন্ট এই যে গতদিন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নার্সিংয়ে, যেটা আগে বঙ্গবন্ধু নার্সিং নামে ছিল, সেখানে দেখুন আজকে আসলাম একটু আলাদা প্রসঙ্গে। অনেকেই জানেন যারা এই যে দুদিন আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে নার্সিং অনুষদে আর কি পরীক্ষা হলো। মূলত এখানে এমসিকিউ পরীক্ষা মানে রিটেন পরীক্ষা হলো এবং অনেকেই টিকেছে, মোটামুটি 165 জনকে তারা টিকিয়েছে। এখন কতজন নেবে জানি না। এই ভাইবা নিয়ে অনেকের মধ্যে একটা উৎকণ্ঠা আছে যে ভাই আমরা কি পড়বো, কি পড়া উচিত, কি করা উচিত। অ্যাকচুয়ালি আমি সেই ব্যাপারে আমার মানে যতটুকু অভিজ্ঞতা আছে, আমি আমার ছেলে মেয়েদের উদ্দেশ্যে সেই অভিজ্ঞতাটা একটু শেয়ার করতে চাচ্ছি। আমার বিশ্বাস যে যারা একটু মানে কোনো কিছুই জানো না, যারা অভিজ্ঞ তারা ভিন্ন কথা, যারা কিছুই জানো না ভাইবা অ্যাপ্রোচটা কেমন হওয়া প্রয়োজন, তাদের জন্য আমার এই ভাইবাটা কাজে লাগতে পারে আর কি। তো যাই হোক, আমি আমার মতো করে একটু ব্যাখ্যা করতে চাই। সেটা হলো এরকম যে বঙ্গবন্ধুতে পরীক্ষা তো হয়ে গেছে এবং আমরা সবাই জানি যে পরীক্ষায় কী প্যাটার্নে হয়েছে আর কি। যে 100 মার্কসের পরীক্ষা হয়েছে, তারপরে কিছু অংশকে টিকিয়েছে। প্রায় 1200 জনের মতো সম্ভবত পরীক্ষা দিয়েছে, তার মধ্যে টিকিয়েছে কিছু জনকে। এবার তার মধ্যে থেকে আবার ফিল্টারিং করে যারা ভাইভা অ্যাপ্রোচ নিয়ে 2 মার্কস যোগ করে, এবং সম্ভবত এরকম যে তার রেজাল্টের মার্কস, তার পরীক্ষার মার্কস এবং ভাইভার মার্কস, এই 4টে যোগ করে তার চূড়ান্ত মানে মূল্যায়নটা তারা করবে। তো এখন প্রশ্নটা হলো যে আমরা তো 2টা শেষ করে ফেলেছি। পরীক্ষায় রেজাল্ট যা সেটা আগে থেকেই নির্ধারিত ছিল। লাস্ট দিনে পরীক্ষা হলো, সেই পরীক্ষার মার্কসও যে যা পাবার সেটা পেয়েছি। 2 চিন্তাটা আমার শেষ। এখন লাস্ট চিন্তাটা হলো ভাই আমরা কিভাবে অ্যাপ্রোচ করব আর কি। তো এটা নিয়ে মূলত আমার আমার আর বক্তব্য। তো ভাইভাতে অ্যাকচুয়ালি যে জিনিসটা হয়, আমি যদি এভাবে বলি যে ভাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার যেটা ধারণা যে প্রত্যেকটা ব্যাপারই খেয়াল করা হয় এবং তারা একটা ইমাজিনারি একটা মার্ক ডিস্ট্রিবিউশন রাখে যে কোন কিভাবে তাকে মার্কস দেয়া হবে। তো এই জিনিসটা শুরু হয় মূলত ঢুকবার সময় থেকে, যে একটা স্টুডেন্ট কিভাবে কোন অ্যাপ্রোচে ঢুকছে। ঢুকলাম, সালাম দিয়ে ঢুকলাম, ঢুকবার পরে আমি যে বসবো কি বসবো না এগুলোও তারা হয়তো মার্কিং করবে। আমার বিশ্বাস যে যারা এক্সপার্ট তারা মূলত কিভাবে ভাইভাতে ফেস করতে হয় এই আইডিয়াটুকু বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকেও তোমরা দেখে নিতে পারো আর কি। এটা দেখে নেওয়া উচিত। আমি ঢুকলাম, আমি দেখেছি বিগত দিনে এরকম অনেক যারা ভাইভা এক্সপার্ট, যারা ভাইভা নেয়, তাদের মুখে যে ঢুকেই হুড়মুড় করে গিয়ে বসে পড়ে অনেকে। তুমি অবশ্যই, আমার মনে হয় যে এখানে তোমাকে অপেক্ষা করা উচিত যে তোমাকে বসতে বলছে কি বলছে না। তারপর তুমি যে বসবার সময় অনেকে এই যে চেয়ারটা বসবার সময় যে কিভাবে হ্যান্ডেলিং করছে, তুমি ওটা সরানোর সময় শব্দ করছো কি করছো না, এগুলো একটা দেখবার একটা মানদণ্ড। অবশ্যই তোমাকে শব্দ ছাড়া চমৎকার করে যদি সরিয়ে নেবার প্রয়োজন হয় সরিয়ে নিয়ে তুমি বসবার পরে অনেকে আছে যে উত্তেজনায় এই যে হাত পা নড়াচ্ছে, হাত পা নড়াচ্ছে, এই ব্যাপারগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি শান্ত, তুমি সাহসী এবং তুমি চমৎকার, ঠিক এই সাবলীলভাবে নিশ্চয়ই তোমাকে আই কন্ট্রাক্টে থাকতে হবে। এবং এই ভাইবাতে যখন আমি বসে গেলাম, সর্বপ্রথম যে কোশ্চিনটা, সবার জন্য একই রকম কোশ্চিন নাও হতে পারে, কিন্তু একটা কমন কোশ্চিন সবসময় হয় যে তুমি তোমার সম্পর্কে বলো। এবং ইদানিং সেই তোমার সম্পর্কে বলা মানে এই সেলফ ইন্ট্রোডাকশনটা অবশ্যই আমার ইংলিশে তারা আশা করে। এবং আমি চাইবো যে যারা ভাইবা বোর্ডে যাচ্ছ তারা অবশ্যই তোমার সেলফ ইন্ট্রোডাকশনটা চমৎকার করে তোমার ব্যাপারে ইংলিশে একটু তৈরি করে নিও। এবং সেখানে তুমি অবশ্যই তোমার নাম, তোমার বয়স, তোমার বাসা কোথায়, তোমার বাবা কি নাম কি, তোমার বাবার পেশা কি, তোমার মার নাম কি, মার পেশা কি, তোমার হবি কি, তোমার ভাই বোন কয়জন আছে, তারা কে কি করে, এই সামগ্রিক ব্যাপার। আমি যদি মার্কসের একটা ডিস্ট্রিবিউশন নিই তাহলে আমার কেন জানি মনে হয় এই প্রথম প্রশ্নে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এই প্রশ্নের উপরই ডিপেন্ড করে পরবর্তী প্রশ্ন তৈরি হয়। এবং এই প্রশ্নে যারা সঠিকভাবে সাবলীলভাবে, এবং অনেকে আছে যে তোমার ইন্ট্রোডাকশনটা তুমি দাও, অনেকে আছে আগে থেকে বাসা থেকে মুখস্থ করে গেছে, এই মুখস্থ করা জিনিস ওখানে চলবে না। তুমি সাবলীল কিনা এই জিনিসটা তারা বুঝতে চাইবে। তুমি অবশ্যই খুব ধীরস্থিরভাবে তোমাকে ইন্ট্রোডিউস করবা এবং খুব চমৎকার করে। এবং তুমি মনে রেখো, তুমি যেভাবে ইন্ট্রোডিউস করছো তার উপর ডিপেন্ড করে পরবর্তী কোশ্চেন তোমাকে আবারও করবে। তার মানে তোমার ইন্ট্রোডাকশনটা খুবই ইম্পর্টেন্ট।
এখন আমি যে জিনিসটা বলতে চাইছি যে ইন্ট্রোডাকশনটা হয়ে গেল, হয়ে যাবার পরে আমরা বিগত বছরগুলোতে অনেক ছেলেমেয়ের সাথে কানেক্ট করেছি এবং তাদেরকে আমরা জিজ্ঞাসা করবার চেষ্টা করেছি যে কী ধরনের প্রশ্ন। তো আসলে অনেকগুলো বুথ তো তোমাদের পরীক্ষা 2 দিনে হবে, 26 এবং 27 তারিখে, এবং 26 তারিখে কাদের হবে, 27 তারিখে কাদের হবে সেই ডিস্ট্রিবিউশন অলরেডি যে কিছুক্ষণ আগে তারা দিয়েও দিয়েছে। সুতরাং তোমাকে অবশ্যই এখনই প্রিপারেশান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে যারা ঢাকার বাইরে থাকো। এখন তুমি এই যে তাড়াহুড়ো, আমার মনে হয় যে এই সেলফ ইন্ট্রোডাকশনটা চমৎকার করে নিয়ে যাবার পরে বাকি কিছু কোশ্চিন অবশ্যই থাকে, যে কোশ্চিনগুলো নিয়ে আমরা বিগত সালে যখন কথাবার্তা বললাম বিভিন্ন জনকে বিভিন্ন কোশ্চিন করে, তো সবার কাছ থেকে নেওয়া কিছু কোশ্চিন আমি তোমাদের সাথে বলতে পারি। তুমি চাইলে এবং যদি সম্ভব হয় এই প্রশ্নগুলো তুমি একটু কোট করে লিখে নাও, যে লিখে নেওয়া হলে সেগুলো তোমার জন্য অন্তত যাইতে যাইতেও একটা প্রিপারেশন কমপ্লিট হবে। এবং এই কোশ্চিনগুলো কিন্তু খুবই সহজ, তোমার জন্য মোটেও ডিফিকাল্ট না। তোমার সাহসটা এখানে খুব ইম্পর্টেন্ট। তুমি যদি সাহসী হও তাহলে সকল প্রশ্নের উত্তর তোমার আসলে জানা, কিন্তু ভাইবা বোর্ডে আমরা দেখেছি যে এই কনফিডেন্টের অভাবে তারা অনেক জিনিসটা ভুল করে ফেলে। আচ্ছা বলো তো, তোমাকে যদি সেলফ ইন্ট্রোডাকশন বলা হয় যে তুমি তোমার ব্যাপারে বলো, তুমি কি এতটুকু বলতে পারবা না? আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই পারবা। এবং আমি যদি মার্কেট ডিস্ট্রিবিউশনে যাই, আমি আবারও মোর স্পেসিফিক করে বলছি, ওই ইন্ট্রোডাকশনের উপরেই এই 50 মার্কসের মধ্যে আমার কেন জানি বিশ্বাস যে 30 মার্কস ডিপেন্ড করছে তুমি কিভাবে নিজেকে হাইলাইট করছো। এবার ওই যে বললাম বিভিন্ন ছেলে মেয়েদের কাছে আমরা প্রশ্ন সংগ্রহ করেছি, দেখা গেল যে তুমি তোমার নাম বললে অনেককে জিজ্ঞাসা করা হয় আচ্ছা তোমার নামের অর্থটা কি। খেয়াল করে দেখো, এই যে সহজ একটা ব্যাপারে তো বাচ্চা কাচ্চাদেরকেও আমরা অনেক সময় জিজ্ঞাসা করি, আর তুমি দেখো যে অবহেলা করে হয়তো সেই জিনিসটা সংগ্রহে তোমার রাখো নাই বা তুমি জানো না। তুমি জেনে থাকলে খুব ভালো, আর না জেনে থাকলে এখনই তোমার আত্মীয় স্বজন, তোমার শিক্ষক সকলের কাছ থেকে তুমি জেনে নাও যে তোমার নামের মানে অর্থটা কি। কমন কোশ্চেনগুলোর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন সবসময় জিজ্ঞাসা করে, সেটা হলো তোমার জেলা সম্পর্কে তুমি কিছু বলো। আচ্ছা তোমার জেলা সম্পর্কে তুমি কি কিছুই জানো না? নিশ্চয়ই জানো। এখন জেলা সম্পর্কে কি বলবো, আমি 2-3টা পয়েন্ট বলি, এই পয়েন্টগুলো তুমি একটু খুঁজে বের করো যে তোমার জেলায় বিখ্যাত যদি ব্যক্তি থাকে সেই ব্যক্তিদের নাম এবং তার ডেজিগনেশন এবং সে কিভাবে ছিল, কি কারণে বিখ্যাত। নিশ্চয়ই তোমাকে এই ব্যাপারটা সেখানে ফ্রাঙ্কলি নেক্সট কোশ্চেন আকারে তোমাকে দেবে এবং তোমাকে সেই অ্যান্সারটা করা প্রয়োজন। এবং ব্যক্তি গেল, তোমার এলাকার মধ্যে তোমার আছে অনেক সময় যে এই এলাকা কী কারণে বিখ্যাত, আলাদা এলাকা। তুমি রাজশাহী বাড়ি, রাজশাহী কী জন্য বিখ্যাত, তুমি হয়তো বলছো যে আমি রাজশাহীতে আমের জন্য বিখ্যাত, তুমি হয়তো বলছো তুমি সিল্কের জন্য বিখ্যাত। এখন তোমাকে খেয়াল রাখা প্রয়োজন, এই আম প্রসঙ্গ নিয়েও 2-1টা কোশ্চেন করতে পারে। আর তোমাকে যদি জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি কয়েকটা জাতের আম বলো, তোমার এলাকা তো আমের জন্য বিখ্যাত, অ্যাকচুয়ালি তুমি কতটা ইন্টেলেকচুয়াল সে জিনিসটা বুঝবার জন্য তারা পরবর্তী কোশ্চেন, মানে একটা কোশ্চেন থেকে কিন্তু আরেকটা কোশ্চেনে তারা মানে যাবে আর কি, পরের স্টেপে যাবে। তুমি আম বলেছো, তুমি সিল্ক বলেছো, এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই সিল্কটা কোথা থেকে আসে, কিভাবে আসে, এবং রাজশাহী যে সিল্ক সিটিও বলা হয়, ঠিক আছে তুমিই বলছো, তাহলে সিল্ক সিটির এই সিল্কের উৎপাদন কিভাবে আসে, কোন প্রকার হস্তক্ষেপে এটা হয়, এবং এই সিল্ক ইন্ডাস্ট্রি কোথায় আছে, কি আছে, এই ব্যাপারে তোমাকে ডিটেলটা জানতে হবে। মোট কথা তুমি যেই প্রশ্নটা প্রথমেই বলছো তোমার জেলা সম্পর্কে, সে ব্যাপারে তুমি যদি বিস্তারিত বলতে না পারো তাহলে তারা ধরেই নিবে যে তুমি আসলে সেগুলো মানে এর গভীরতায় তুমি প্রবেশ করো নাই এবং তোমার এলিজিবিলিটি এখানে অবশ্যই কম। তো যাই হোক, এর মধ্যে আরেকটা কমন কোশ্চেন সবাইকে জিজ্ঞাসা করা হয় এবং আমরা কিন্তু সবাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে আচ্ছা তুমি এত প্রফেশন থাকতে নার্সিং প্রফেশনে পড়তে কেন চাও। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে তুমি কেন এই প্রফেশনে পড়তে চাও। মোট কথা হলো এটাই যে তুমি যে নার্সিংয়ে আসছো তোমার ডেডিকেশনটা কেমন এবং তুমি মন থেকে ফিল করো কিনা, এবং এই নার্সিং প্রফেশনকে তুমি রেসপেক্ট করতে পারবে কিনা, নার্সিং প্রফেশনে তোমার কন্ট্রিবিউশনটা কেমন হবে, তোমার ওই অ্যান্সারের মধ্যেই লুকিয়ে আছে। এবং সেখান থেকেই তারা অর্জন করবে যে হ্যাঁ তুমি নার্সিং দর্শনের সাথে তোমার দর্শন যায় কিনা। এজন্য তোমাকে এই প্রশ্নের অ্যান্সারটা অবশ্যই খুব গুছিয়ে দেওয়া প্রয়োজন যে আমি নার্সিং কেন পড়বো। তুমি ইতিমধ্যে হয়তো তুমি পেয়ে গেছো যে হ্যাঁ আমি নার্সিং পড়বো, নার্সিংয়ে সেবা করা যায় আর সকলের কমন কোশ্চেন, কিন্তু তুমি সত্যটাই বলো, তুমি শুধু সেবার জন্য যাচ্ছ না। পুরো পৃথিবীতে সবচেয়ে নোবেল প্রফেশন নার্সিং, এটা তুমি ছোটোবেলা থেকে জানো, তুমি ট্যাগ করে দাও যে এটা একটা নোবেল প্রফেশন। আমি মানে মানব জীবনের মূল উদ্দেশ্য যদি মানব সেবা হয় তাহলে অন্যান্য সকল প্রফেশনই সকল
পেশায় হয়তো সেবামুখী, কিন্তু মানুষ হিসেবে মানুষের সেবা করার সবচেয়ে সর্বোত্তম রাস্তাটা হলো এই নার্সিং প্রফেশন। আমি এই জন্য নার্সিংয়ে আসতে চাই। নার্সিংয়ে আসলে জব ফেসিলিটিস ভালো, হ্যাঁ তুমি ফ্রাঙ্কলি বলো যেটা সত্য সেটা, তারাও বুঝে যে হ্যাঁ নার্সিং জব ফেসিলিটিসটা ভালো এটার জন্য। নার্সিংয়ে কোনো পড়াশোনা কিন্তু পিএইচডি করা যায়। নার্সিংয়ে কোনো পৃথিবীব্যাপী মার্কেট। আমি অ্যাকচুয়ালি সবচেয়ে মানে বড় মার্কেটে কাজ করতে চাই এবং আমার কন্ট্রিবিউশনটা আমি ইনশিওর করতে চাই। আমি সেবার সাথে থাকতে চাই এবং ফাইন্যান্সিয়াল ইস্যু তো জড়িয়ে তুমি একটু ডিপ্লোম্যাটিকভাবে এবং গুছিয়ে প্রশ্নের অ্যান্সার তোমাকে অবশ্যই করা প্রয়োজন। এবং এই প্রশ্নের প্রাসঙ্গিক আরেকটা প্রশ্ন করে ফেলে হুট করে যে আচ্ছা তোমাকে নার্সিং পড়বার জন্য কে উৎসাহিত করেছে। এখন খেয়াল করে দেখো, এই উৎসাহ যদি আমি যদি তোমাকে এই প্রশ্ন করি যে তোমাকে আমি অ্যাসেস করতে চাই যে তুমি নার্সিংয়ের জন্য ফিট কিনা, আর তুমি যদি অ্যান্সার করো যে এটা আমার বাবা বা এটা আমার মা উৎসাহিত করেছে, তাদের কারণেই আমি নার্সিং পেশায় আমি এসেছি, তাহলে আমার মনে হবে যে না তুমি নার্সিং পেশার জন্য মানে ফিট না। এই অ্যান্সারের মধ্যেও তোমার আসলে কিছু ব্যাপার আমি খুঁজবার চেষ্টা করবো। সুতরাং তুমি বুঝে শুনে এই প্রশ্নের অ্যান্সার দিও যে আমাকে কে উৎসাহিত করেছে। খেয়াল করে দেখো, আমি একটু ভেঙে দিই। ভেঙে দিয়ে আমি আজকে একটা মেয়েকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কেন নার্সিং পেশায় আসতে চেয়েছো? আমি মাঝে মাঝে অনেকে জিজ্ঞাসা করি, ও আমাকে অ্যান্সার করছে, দেখো তোমার অ্যান্সারটা ভালো লাগে কিনা। ও আমাকে বলছে যে আমার দাদি আমাকে সবসময় গল্প করতো যে আমার দাদির 10টা ছেলে মেয়ে ছিল, কিন্তু বর্তমানে 3 জন আছে, বাকি সবাই মারা গেছে। আমার দাদি হাউমাউ করে কেঁদেছে এবং এখন আমাকে বলে যে আমার এতগুলো ছেলে মেয়ে ছিল সব মারা গেছে, এবং সেইগুলো মারা গেছে আসলে প্রপার ট্রিটমেন্টের অভাবে, প্রপার গাইডলাইনের অভাবে, প্রপার ইনস্ট্রাকশনের অভাবে, এবং কেমনি করে একটা মানুষকে। তো একটা নার্স কিন্তু এই সেবায় যদি থাকতে পারতো তাহলে আমার এতগুলো সন্তানের মৃত্যু হতো না। আমি দাদির এই আক্ষেপ শুনেছি আমি যখন ক্লাস 8-এ পড়েছিলাম, তখন থেকে আমার ধারণা যে আমি আসলে নার্স হতে চাই এবং আমি আমার কন্ট্রিবিউশন সোসাইটিতে রাখতে চাই। তারপর থেকে আমি মাঝে মাঝেই কোনো রুগীপত্র হসপিটালে গেলে আমি হসপিটালে নিয়ে আসি। আমি অ্যাকচুয়ালি ওই তখন থেকে ক্লাস 8 থেকেই আমি নার্সিং পেশার সাথে ইনভলভ হতে চেয়েছি এবং আমি হয়েছি। খেয়াল করে দেখো, তুমি যখন এই প্রশ্নটার অ্যান্সার এভাবে দিলে তখন কিন্তু আমি বুঝে ফেললাম যে নার্সিংয়ের ব্যাপারে তোমার মানে আগ্রহটা কত দূর, কোন পর্যায়ে গেছে। সত্যিকার অর্থে তোমার আগ্রহটা অ্যাসেস করবার জন্য কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। তারপরে নার্সিংয়ের ক্ষেত্রে বিভিন্ন জনকে, এই যে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ এবং যে প্রতিষ্ঠানে যাচ্ছ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এখানে নার্সিং অনুষদে, এই প্রতিষ্ঠান ব্যাপারে তুমি আসলে কতটুকু জানো কিনা। তুমি অবশ্যই তোমার সিনিয়র কিংবা কোথাও সার্চ দিয়ে, ইউটিউবে সার্চ দিয়ে অবশ্যই তোমাকে খুঁজে বের করা উচিত যে এই প্রতিষ্ঠান কিভাবে প্রতিষ্ঠিত হলো, এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য কী, কবে থেকে কতদিন ধরে চলছে, এই জিনিসগুলো তোমার জানা প্রয়োজন। এবং অনেককে আমি প্রশ্ন করতে শুনেছি, তারা বলেছে যে স্যার জিজ্ঞাসা করে যে তুমি জেনারেলে চান্স পেয়েছো কিনা। এখন জেনারেলে চান্স পেয়েছো কি পাওনি, যেটা সত্য সেটাই বলো, কিন্তু তারপরে ক্রস কোশ্চেন আবার হয় যে তুমি যদি চান্স পেয়েছো তাহলে তুমি কেন এখানে এসেছো। তখন এই প্রশ্নের অ্যান্সারটাও অনেকে ঠিক মতো দিতে পারে না, এক কথায় শেষ করে যে আমি হলো এ প্রতিষ্ঠানকে ভালো মনে করেছি তাই এখানে এসেছি, বা পরীক্ষা দিয়েছি চান্স পেলে ভর্তি হব। পরীক্ষা দিয়েছি চান্স পেলে ভর্তি হবে, এটার অ্যান্সার কেমন লাগছে। আবার যদি এটা হয় যে আমি জেনেছি যে এই প্রতিষ্ঠান হলো সেই প্রতিষ্ঠান যেখানে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষকগুলো এখানে আছে, এবং এখানে প্রথম থেকেই সবচেয়ে কমপ্লিকেটেড মানে পেশেন্ট ম্যানেজমেন্টের যা ট্রেনিং প্রপার ওয়েতে সেটা দেখানো হয়, এবং বাংলাদেশের সব বিখ্যাত লোকজন এবং জটিল চিকিৎসা এবং বড় বড় ডাক্তারগুলো এই প্রতিষ্ঠানের সাথে অ্যাটাচটেড। সুতরাং আমি বিশ্বাস করি একটা নার্স হতে চাইলে সবচেয়ে সেরা নার্স হওয়ার জন্য এই প্রতিষ্ঠানেই সবচেয়ে ভালো ভূমিকা পালন করবে। এজন্য আমি চাই এই প্রতিষ্ঠানেই ভর্তি হতে। খেয়াল করে দেখো তো আগের প্রশ্নের অ্যান্সার এবং পরবর্তী প্রশ্নের অ্যান্সারটার মধ্যে কত পার্থক্য তৈরি হলো। আমার বিশ্বাস যে তুমি নিজেই এই ব্যাপারে পার্থক্য তৈরি করতে পারবা এবং তুমি বুঝতে পারবা যে তোমার কি অ্যান্সার করা প্রয়োজন। এরপরে নার্সিং যখন প্রসঙ্গ, তখন যে ভদ্র মহিলার জন্য পুরো পৃথিবীব্যাপী এই নার্সিংটা প্রতিষ্ঠা পেয়েছে সেই ভদ্র মহিলাকে তোমরা নিশ্চয়ই তো জানো, কি নাম? বলো তো। আচ্ছা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এই ভদ্র মহিলা কোথায় জন্মগ্রহণ করেছে, কোথায় মৃত্যু হয়েছে, ঠিক আছে, তোমাকে এই ডিটেলটা অবশ্যই তোমাকে জানতে হবে, এবং ওনার অবদান কেমন, কখন তাকে এই যে নাইট উপাধি দেওয়া হয়, কি কি কারণে দেওয়া হয়, এগুলো তোমাকে অবশ্যই জেনে যাওয়া প্রয়োজন। কারণ কার মানে ভাগ্যে কপালে কোন প্রশ্ন আছে এটা বলা মুশকিল। যদিও আমি যা বলছি এগুলোই তোমাকে ফেস করতে হবে তা না, তোমার বাস্তবতাটা অন্যও হতে পারে, কিন্তু যে প্রস্তুতি নেই
তার অন্যান্য প্রশ্ন ডিফিকাল্ট কোশ্চেন করলে অনেক সময় সে রিলেট করে অ্যান্সার করতে পারে। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে বিস্তারিত জানবা, ঠিক আছে। এবং এই যে নার্সেস ডে, মিডওয়াইফ ডে, এই ডেগুলো সম্পর্কেও তোমার একটা ধারণা রাখা প্রয়োজন। তাদেরকে বিভিন্ন কোশ্চেনের মধ্যে বিভিন্ন সময় আমরা শুনেছি রিলিজিয়ান কনসেপ্ট থেকেও প্রশ্ন করা হয়। তো রিলিজিয়ান কনসেপ্টটা কি? ধরো তুমি মুসলিম, এবার যে মুসলিম তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় মুসলিম শব্দের অর্থ কি, ঠিক আছে, বা ইসলাম কি মিনিং করে, ইসলামের মিনিংটা কি, বা ইমান জিনিসটা কি, এ ধরনের একটা ডিফিকাল্ট কোশ্চিন দেখো তুমি কিন্তু হঠাৎ করেই ফেরে উঠবা না। সুতরাং এই ব্যাপারে তুমি অবশ্যই ওই ঢাকা শহরে যেতে যেতেই তুমি প্রস্তুতিটা ইনশিওর করবা, এটাই আমি বিশ্বাস করি। এবং এর সাথে সাথে এই যে আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, জন্ম, মৃত্যু, ঠিক আছে, তার আদর্শিক কিছু ব্যাপার স্যাপার তোমাকে রেফারেন্স করে প্রশ্ন করতে পারে। তুমি এই ব্যাপারগুলো নিয়েও অবশ্যই তোমার জানা উচিত। ইসলামের যে এই যে স্তম্ভ কয়টি এবং কী কী, এগুলো নিয়েও তোমার কাছে প্রশ্ন আসতে পারে। এবং অদ্ভুত ব্যাপার হলো এরকম কোশ্চিন আসছে যে ইসলামের দৃষ্টিকোণ থেকে এই নার্সিং পেশার গুরুত্ব এবং তুমি এটাকে কিভাবে দেখছো, তোমাকে অবশ্যই খুব বুদ্ধিদীপ্ত অ্যান্সার করতে হবে। আমি প্রশ্নটা আবারও মানে কোট করছি কারণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যারা শুনবা হয়তো আমি একটু দ্রুততার সাথে কথা বলছি। তুমি 2-3বার ভিডিওটা শোনো, শুনবার পর একটা একটা করে প্রশ্ন লিখে ফেলো এবং সেই লিখা প্রশ্নের অ্যান্সারগুলো তুমি খুঁজে খুঁজে বের করবার চেষ্টা করো। চিন্তা করো তুমি আগে, দেখো আমি একটা বিশ্বাস করি তুমি যখন চিন্তা করবা পরের দিন সেই চিন্তাগুলো তোমার কথা আকারে বের হবে, ঠিক আছে। এই জন্য ভাইবার প্রিপারেশনটা হলো সাহসিকতার চিন্তা। ভাইবার প্রিপারেশনটা হলো যে আমি চমৎকার দিব, এই মেন্টালিটি প্লাসিবো ইফেক্টের একটা চিন্তা। সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা আমাকে শুনছো, যারা আমাকে আগে থেকে চিনো এবং যারা আমার ভিডিও দেখছো, আমি বিশ্বাস করি যে আগামীকালের ভাইবা তোমার চমৎকার হবে। যাই হোক, আমি প্রশ্ন বলছিলাম যে তোমাকে কে নার্সিংয়ের জন্য উৎসাহিত করেছে, তুমি নার্সিংয়ে কেন পড়বা, ঠিক আছে, তুমি অন্য কোথাও চান্স পেয়েছো কি না, এই প্রশ্নের অ্যান্সারগুলো তুমি অবশ্যই ভেবে চিন্তে দিও। আরেকটা প্রশ্ন অনেক সময় করে, সেটা হলো কিছু ট্রান্সলেশন ধরে, তোমার ইংলিশের প্রোনাউন্সিয়েশন বলো বা ইংলিশের দখল কেমন কেমন এটা বুঝবার জন্য। কারণ নার্সিং প্রফেশন তো আসলে তুমি যখন যাচ্ছ গ্র্যাজুয়েশন করছো পুরোটা ইংলিশ মিডিয়ামে, তোমার ইংলিশ ব্যাপারে দক্ষতাটা কেমন আছে এই জিনিসটাও বুঝবার চেষ্টা করবে। কিছু ট্রান্সলেশন তোমাদেরকে ধরে, তবে বিগত দিনগুলোতে ট্রান্সলেশনগুলো কী কী ট্রান্সলেশন ধরেছে আমি অসংখ্য সেলিংয়ের সাথে কথা বলেছি, তারা যেটা বলবার চেষ্টা করেছে খুব সহজ ট্রান্সলেশন। সাপোজ যে তুমি বললা যে আমি রাজশাহী থেকে এসেছি, এবার তোমাকে ওটা ট্রান্সলেশন, তুমি রাজশাহী থেকে এসেছো এটা ট্রান্সলেশন করো। তুমি রাজশাহী থেকে বাসে করে ঢাকায় এসেছো, তুমি বলো যে তুমি ট্রান্সলেশনটা করো। তার মানে তুমি এগুলো প্রিপারেশন নিয়ে ফেলো যে আমি রাজশাহী থেকে ঢাকা এসেছি, এটা একটা ট্রান্সলেশন হতে পারে। আমি রাজশাহী থেকে বাসে চড়ে ঢাকাতে এসেছি, এটা হতে পারে। আজকেই সকালে আমি এসেছি, এটা হতে পারে। আমি কয়েকদিন যাবত এখানে ভাইবার জন্য আছি, এটাও হতে পারে। কিংবা আমি ট্রেন যোগে এসেছি, এটা হতে পারে। এই প্রশ্নগুলো তুমি লিখে নাও এবং তোমার শিক্ষকদের সাথে কথা বলো, কথা বলে কি অ্যান্সার হবে তুমি নিজে পারলে তো দারুণ, আর যদি কোনোটা না পারো না বুঝো তাহলে তোমার মানে অবশ্যই যারা কনসার্ন পিপল তাদের কাছ থেকে জেনে নাও। বিগত দিনে আরও কিছু প্রশ্ন করেছে তারা এই যে স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে, ঠিক আছে। তুমি সাপোজ যে বললা যে আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি, এখন তোমাকে দাম করে কোশ্চেন করলো যে মুক্তিযুদ্ধের সময় চাঁপাইনবাবগঞ্জ কত নম্বর সেক্টরের ছিল। এটা সাধারণ একটা বিষয়। সুতরাং তুমি তোমার এলাকার জিওগ্রাফিক্যাল ভৌগোলিক যে অবস্থান এবং যে রোড ম্যাপ, যে ডিক্লারেশন, সেগুলো তোমাকে অবশ্যই জানা প্রয়োজন, ঠিক আছে। তারপরে এই যে বিভিন্ন সময়, আগের সময় এই প্রশ্নগুলো ছিল, এখন প্রশ্ন মনে হয় একটু চেঞ্জ হতে পারে। আগের সময় বঙ্গবন্ধু যেহেতু প্রতিষ্ঠানের নাম ছিল, বঙ্গবন্ধু রিলেটেড অনেক প্রশ্ন করেছে। ইভেন শেখ হাসিনার জন্ম মৃত্যু মানে জন্ম নিয়েও কথা বলেছে যে কোথায় জন্ম তার, ঠিক আছে, এবং শেখ মুজিবুর রহমানের কোথায় জন্ম, কোথায়, এটা বলেছে। তবে এখনকার প্রেক্ষাপটটা একটু আলাদা হতে পারে, আমি জানি না, এই ধরনের প্রশ্ন সম্ভবত করবে না। তবে এবার ডক্টর ইউনূস সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করতে পারে এবং আমি তোমাদেরকে বলবো যে ডক্টর ইউনূস এর জন্ম কোথায়, ডক্টর ইউনূস কী কারণে নোবেল পুরস্কার পেলেন, ডক্টর ইউনূস কিসের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। ডক্টর ইউনূস সম্পর্কে একটা বিস্তারিত ধারণা তুমি রেখো, সেটা আমার কোথাও দৃঢ় বিশ্বাস যে এখান থেকে তোমার প্রশ্ন করবে। আবার এরকম প্রশ্নও শুনেছি, তবে এটা ছেলেদের জন্য প্রযোজ্য। আমাদের যেমন রাজশাহী ব্রাঞ্চ থেকে একটা ছেলেও হয়েছে। এখন অনেক সময় এরকম প্রশ্ন হয় যে ছেলে হবার পরেও তুমি কেন নার্সিং পড়তে চাও, তুমি হঠাৎ করে এই প্রশ্নের অ্যান্সার কী দিবা। আমি মূলত এই প্রশ্নগুলো এই জন্য বলছি যে তুমি যেন এটা নিয়ে চিন্তা করো। আমার বিশ্বাস তুমি চিন্তা করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে, যে আমি এতক্ষণ ধরে টুকটাক করে একটু বললাম। তারপরেও আগের প্রশ্নগুলো এরকম ছিল যে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এরকম একটা ব্যাপার। তো আরেকটা ইম্পর্টেন্ট সাইট যে জিনিসটা আমি একটু স্কিপ করেছি সেটা হলো এরকম যে
সাধারণত হয় কি, তুমি যখন তোমার ইন্ট্রোডাকশন দিচ্ছ যে হাই আই এম সাইফুল, ঠিক আছে, আই এম ফ্রম রাজশাহী, হ্যাঁ, মাই ফাদার নেম ইজ এটসেট্রা এটসেট্রা, হি ইজ এ ফার্মার আর এটা সেটা, এবং আমি ফার্মার বললাম, এই ফার্মার বলবার পরে ফার্মার এই কৃষিজীবীকে আমি রেসপেক্ট করি কিনা কিছু একটু যোগ করলাম, আমার মা এটা, আমার মা গৃহিণী, কিংবা আমার মা আমার মা শিক্ষক, কিংবা আমার মা অন্য যে পেশারই হোক না কেন, ওই পেশাকে তুমি রেসপেক্ট করো কিনা, তোমার বাবা মাকে তুমি ভালোবাসো কিনা, কোনো না কোনোভাবে এই জিনিসটা এখানে পুশ করো। এবং নার্সিং প্রফেশন মূলত দুটো টার্মকে খুবই মানে হাইলি মানে ইমফ্যাসিস দিয়ে টার্ম যদি কেউ বলতে পারো, এই টার্মগুলো তোমার বক্তব্যে কোনো না কোনোভাবে, এই যে তোমরা খেয়াল করে দেখবা ইমপ্যাথি, সিম্প্যাথি, এই টার্মগুলো নার্সিং প্রফেশনের সাথে খুব যায়। ধৈর্য, সহ্য, এই প্রফেশনগুলো খুব যায়। এবং মনে রেখো এখানে টাইম সেন্স খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে তুমি তোমাকে ডাকা হলো, তুমি কতটা তড়িঘড়ি করছো, বা তুমি রাইট টাইমে এন্ট্রি নিয়েছো কিনা, বা এই নিয়েছো সেই নিয়েছো কিনা, খুব স্পেসিফিক ব্যাপারে, এবং তোমার পাংচুয়ালিটি। এবং আরেকটা মজার ব্যাপার হলো যে তুমি কোন ড্রেসে যাচ্ছ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্স হয়। হ্যাঁ, যে তোমার মার্জিত পোশাক না হলে কিন্তু তুমি আসলে প্রথমেই একটু ধাক্কা, যারা ভাইবা নেবেন তারা ধাক্কা খেয়ে যেতে পারে। সুতরাং তোমার পোশাকের ব্যাপারে একটু মার্জিত ব্যাপারটা তুমি খেয়াল রেখো। অনেকে আছে যে টায়ার্ড হয়ে যাওয়ার পরে কিছু না খেয়েই ঢুকছে, একদম মলিন, মন মরা, এলোমেলো, যার দিকে তাকালেই যেন মানে একটা সমস্যা। আমি বলবো যে তোমার মুখে, চোখে মুখে যেন মানে হাসি থাকে, কনফিডেন্ট থাকে, তোমার চোখে মুখে যেন সাহস থাকে, এই জিনিসটা তোমরা প্রকাশ করবার চেষ্টা করো। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, যে জিনিসটা আমি ঠিক করেছি সেটা হলো, তুমি তোমার এই যে তুমি পরিচয় দিচ্ছ, আমার ভাই বোন এতজন এতজন, আমি বড় কিংবা আমি ছোট, যাই হোক তোমার ইন্ট্রোডাকশন যেমনই হোক না কেন, আরেকটা জিনিস তুমি যোগ করবার ব্যাপারে খুব ইম্পর্ট্যান্ট মানে ইস্যু, যেটা খুব ভালোভাবে তুমি যোগ করবা, সেটা হলো তোমার হবি বলবার সময়। খেয়াল করো, এই হবি থেকে তোমাকে আবার নেক্সট কোশ্চেন করবে। সাপোজ তুমি বলে ফেলেছো যে আমার হবিটা হলো ক্রিকেট, তুমি বললা। এখন তোমাকে যদি আবার কোশ্চেন করা হয়, তুমি ফিমেল বা তুমি মেল, তুমি যদি ফিমেল হও তাহলে যদি তুমি ক্রিকেট বলেছো, তাহলে ক্রিকেট থেকে আমি তোমাকে যদি প্রশ্ন করি যে বাংলাদেশের এই বর্তমান সময়ে ক্রিকেটের অধিনায়ক কে, কিংবা তুমি ফিমেল ক্রিকেট দেখো না মেল ক্রিকেট দেখো, যদি ফিমেল ক্রিকেট হয় তাহলে ফিমেল ক্রিকেটের অধিনায়কটা কে, প্রমিলার অধিনায়কটা কে, বা এই মহিলা ক্রিকেটারদের কয়েকজনের নাম বলো, বা ছেলে ক্রিকেটারদের কয়েকজনের নাম বলো। সুতরাং তুমি যদি বলো যে আমি ক্রিকেট পছন্দ করি, আমার ক্রিকেট খেলতে পছন্দ করি, এর সাথে প্রাসঙ্গিকতা থাকতে হবে যে তুমি সেটা জানো। সাপোজ তুমি বললা যে আমার হবিটা হলো আমি ট্রাভেল করা, আমি ট্রাভেলিং, তোমাকে ক্রস কোশ্চেন করতে পারি তুমি কোথায় কোথায় ট্রাভেল করেছো। তুমি আন্দাজে অ্যাজ ইউজুয়াল অন্যদেরকে কপি করে বলে ফেললা যে মাই ফেভারিট হবি ইজ ট্রাভেলিং, কিন্তু তুমি কোথাও ট্রাভেল করো নাই। তার মানে আমি যদি ভাই ভাই থাকি তাহলে আমি বুঝে নেব যে তুমি মিথ্যা বলছো, এবং তুমি আসলে তোমার মেন্টাল টাফনেসটা সেরকম না, বা তোমার পার্সোনালিটি সেরকম না। সুতরাং তুমি যদি ট্রাভেলিং এর কথা বলো তাহলে তোমাকে অবশ্যই বলতে হবে তুমি ঐতিহ্যবাহী যে জায়গাগুলোতে, যে আমি বান্দরবন গেছি, আমি কক্সবাজার গেছি, কিংবা আমি সুন্দরবন গেছি, কিংবা আমি পাহাড়পুরে গেছি, এই যে তুমি যে কয়েকটা জায়গায় গেছো, ঠিক আছে, এবং ওই জায়গাগুলো সম্পর্কে তোমার হালকা পাতলা ধারণা আছে, এই জিনিসটা তারা বুঝতে চাইবে, ক্রস কোশ্চেন করতে পারে। এই জন্য আমি তোমাকে বলছি যে হবিটা বলবার সময় তোমাকে খুব সাবধানী হতে হবে। এবং তুমি কঠিন মনে করে তুমি বলছো যে আমি রান্না পছন্দ করি, তুমি বলে ফেললাম। তোমাকে যদি আমি কোশ্চেন করি তুমি কোন কোন রান্নার রেসিপি জানো, তুমি চুপ মানে মানে একদম চুপ করে আছো, তা তো হতে পারে না আমার ছেলে মেয়েদেরকে। সুতরাং তুমি যেই হবিটার কথা বলবা সেটা সম্পর্কে তোমার জানাশোনা আছে, এটা জেনেই তুমি তোমার হবির কথা বলবা। আমি বিশ্বাস করি তোমাদের পরীক্ষা চমৎকার হবে, তোমরা চমৎকারভাবে এন্ট্রি নেবে, তোমার মার্জিত পোশাক হবে, তোমার চোখে মুখে সাহস থাকবে, হ্যাঁ, তুমি সাবলীল থাকবে, তুমি স্বতঃস্ফূর্ত থাকবে, তুমি হেসে কথা বলবে, তুমি কনফিডেন্টের সাথে কথা বলবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এত কিছু বলবার পরে তুমি যদি কখনো বুঝে ফেলো যে আমার চান্স হচ্ছে না, এরকম অনেক সময় বোঝা যায়। কিন্তু সাপোজ তুমি গেলা, তোমার নাম কি, কোথা থেকে এসছো, তুমি বললো আমার নাম সোনিয়া, আমি রাঙ্গামাটি থেকে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, তুমি যাও। আচ্ছা, তুমি এই একটা প্রশ্নের পরে তুমি কি অ্যান্সার পেলা? সাধারণ দৃষ্টিকোণ থেকে এখানে যে জিনিসটা ঘটে আমরা দেখেছি যে তাদেরকেই শর্ট কোশ্চেন করা হয়, যারা পরীক্ষায় মানে প্রিভিয়াস পরীক্ষায় খুব ভালো করেছে এরকম কাউকে, যে না আমি অটো সিলেক্টেড, কিংবা যারা খুব খারাপ করেছে না একে বাদ দেওয়া প্রয়োজন। এই জন্য এখন তুমি যদি বুঝে ফেলো কোনো না কোনো কারণে কোনো একটা সাইট তোমার জন্য খুব খারাপ হয়েছে, সেই সময় তুমি স্যারকে বোঝানোর চেষ্টা করো। তোমাকে চাইতে হবে, তুমি কিভাবে চেষ্টা করবা, তুমি স্যারকে বলো স্যার নার্সিংয়ের যোগ্যতা কোথায়, কিসে নার্সিংয়ে মানে অ্যাডমিশন হওয়া উচিত, নার্সিং প্রফেশনের জন্য সবচেয়ে ফিট মানুষকে, নিশ্চয়ই সেই মানুষ সবচেয়ে ফিট যে মানুষ সহ্যশীল, যে মানুষ ধৈর্যশীল, যার মধ্যে টাইম সেন্স ভালো, যে ডিসিপ্লিনই লাইফ লিড করে, যে মানবতার জন্য কাজ করতে চায়। স্যার বাংলাদেশের রাজধানী ঢাকা এটা আমি বলতে পারিনি, কিন্তু আমি ধৈর্য সহকারে একটা পেশেন্টকে
সত্যিকারের সেবাটা দিতে পারি, তাহলে কি আমি যোগ্য না স্যার? তুমি স্যারকে তোমার সত্যিকারের কনফিডেন্ট এবং নার্সিং প্রফেশন সম্পর্কে তোমার ভাবনা চিন্তাটা শেয়ার করো ফ্রাঙ্কলি। ঠিক আছে, ওনারা মানুষ, ওনারা নিশ্চয়ই বুঝবেন। এটা এত ভয় পাওয়ার কিছু নাই। তোমার মানে অভিব্যক্তিটা একদম, যদি সুযোগ নাও পাও, স্যার 1 মিনিট একটু কথা বলতে চাই, যদি 1 মিনিট সময় দিতেন। আপনি যা ডিসিশন নেবার সেটা নিয়ে নিয়েছেন, এরপর তুমি বলো যে এই কারণে আমার মনে হয় যে আমি এখানে ফিট, আমি এটা করতে চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমাকে ফেলে দেওয়ার সুযোগ তারা হাতে নেবে না। নিশ্চয়ই তুমি আগামী দিনে সফল কাম হও, এই প্রার্থনাটুকু করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যে আমি কয়েক মিনিট ধরে তোমাদের সাথে ছিলাম, এই থাকাটা তোমাদের উপকারে লাগবে। তোমরা সবাই সফল হও, এই দোয়া করি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। 25 মিনিট। এপাশে ক্লিক করেন, এখানে ক্লিক করেন।